নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর অল বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা এই ভিডিওতে ডব্লিউবিজেই সম্পর্কে আলোচনা করব। জানি এই ডব্লিউবিজেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে, যেটা আমরা 2025 সালে দেব, এখানে অনেক কটা বিষয় রয়েছে, ঠিক আছে? তো অনেক জায়গায় তোমরা বিভিন্ন রকম ভিডিওস পাবে, বা আমার আগের বছরগুলোতেও ভিডিওগুলো রয়েছে ডব্লিউবিজেই সম্পর্কে ডিটেলস গাইড করা রয়েছে। এখানে শুধু আমি গাইড করব না, এখানে শুধুমাত্র এই সিলেবাস কি, প্যাটার্ন কি, এই সমস্ত সম্পর্কে আলোচনা হবে না। এর থেকে একটু এগিয়ে গিয়েও আমাদের বিভিন্ন যে ইঞ্জিনিয়ারিং মানে টেক বলো, বি ফার্মাসি বলো, বি আর্কিটেকচার বলো, সেই সমস্ত ক্ষেত্রে আমরা কোন কোন দিকে কিভাবে ফোকাস দিতে পারি, কোনটা বেটার কি, সেই সমস্ত জিনিস নিয়েও আলোচনা হবে। তো এখানে কোনো সেপারেট ভিডিও হচ্ছে না, এখানে একটা কমপ্লিট ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলা হচ্ছে। তাই জন্য যারা দেখবে তারা একটু প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর একটা ভিডিওতে আশা করি পেয়ে যাবে। তো প্রথম থেকেই আমরা শুরু করি যে ডব্লিউবিজেই আমরা নর্মালি দিচ্ছি ক্লাস 12-এর পর। যারা ক্লাস 12 পাস করেছে বা এই 2025 সালে ক্লাস 12 পরীক্ষা দেবে, তারা এটার জন্য এলিজিবল। এবারে এখানটায় আসে কি না, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা তোমার বায়োলজি, এইটার ক্ষেত্রে আমার এই সাবজেক্ট কম্বিনেশনটা নর্মালি আমরা ইউজ করে থাকি। তো এখানটায় অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে ম্যাথ থাকলে আমরা দিতে পারবো কি পারবো না, ঠিক আছে? ম্যাথ আমার নেই, আমার ফিজিক্স কেমিস্ট্রি আছে, সেক্ষেত্রে আমি যেই দিতে পারবো কি পারবো না। তো এই সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমি পেয়ে এসেছি। তো দেখো এইখানটায় ম্যাথের ক্ষেত্রে তোমার ডব্লিউবিজেই যদি দিতে চাও, ম্যাথ যদি কারো না থাকে, তাহলে সে এই যে বিটেক, ঠিক আছে, সেটা তো তোমার হচ্ছে না, কারণ বিটেকের জন্য ম্যাথ তো লাগবে। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু বিটেকের ক্ষেত্রে ম্যাথের যে পেপারটা সেটা তোমাকে দিতে হবে। তাহলে ম্যাথ যদি না থাকে কারণ, তাহলে সে ম্যাথগুলো তো জানবে না, ওয়ান অফ দ্য সাবজেক্ট হিসাবে ম্যাথ থাকবে না, তাহলে সেই সমস্ত কম্বিনেশন একটুখানি সমস্যা আছে, ঠিক আছে? এবারে বিটেকের সঙ্গে সঙ্গে যেটা সব থেকে আরেকটা, ঠিক আছে, যেটা চলে আসে সেটা হলো বি ফার্মা। তো বি ফার্মাতে কারণ আমাদের যখন ডব্লিউবিজেই দেবো, তাহলে তখন আমাদের দুটো র্যাঙ্ক দেওয়া হয়, একটা জিএমআর, একটা হলো পিএমআর, ঠিক আছে, জেনারেল মেরিট র্যাঙ্ক, আর একটা হলো ফার্মাসির মেরিট র্যাঙ্ক। তো জেনারেল মেরিট র্যাঙ্কে আমাদের বিটেকের র্যাঙ্ক আসে, আর ফার্মাসির যে মেরিট র্যাঙ্ক রয়েছে, তাহলে সেখানে আমার শুধু ফার্মাসির জন্য নর্মালি কি হয় না, র্যাঙ্ক দেওয়া হয়। এখানটায় একটা জিনিস বলে রাখি, আমাদের জিএমআর মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অনেক কটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট কলেজেস রয়েছে, কিন্তু ফার্মাসির জন্য অনলি তুমি দুটো জিনিস পাবে। একটা হলো যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে শুধুমাত্র পিএমআর করানো হচ্ছে, মানে ফার্মাসি করানো হচ্ছে, যেখানে জিএমআর র্যাঙ্ক থেকে ফার্মাসিতে ভর্তি নেওয়া হয়, যেখানে পিএমআর থেকে কিন্তু ভর্তি নেওয়া হয় না। তাই জন্য কেউ যদি প্রথম থেকে এটা চিন্তায় থাকে যে সে ফার্মাসি নিয়ে পড়বে এবং ভালো কলেজে পড়বে, তাহলে যদি যাদবপুরকে সে টার্গেট করে রাখে, তাহলে তার কিন্তু জেনারেল মেরিট র্যাঙ্ক যেটা রয়েছে সেটা তোমাকে ভালো করতে হবে রাদার দ্যান পিএমআর থেকে। পিএমআর দিয়ে তুমি কি হতে পারো, যেটা আমাদের গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, জলপাইগুড়ি ফার্মাসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ঠিক আছে, জলপাইগুড়িতে যেটা ইনস্টিটিউট অফ ফার্মাসি, তাহলে সেখানটায় আমরা এটা পাচ্ছি। এই দুটো ছাড়া বাকি সব কিন্তু ক্ষেত্রে, ফার্মাসির ক্ষেত্রে প্রাইভেট রয়েছে। ফার্মাসির আমি আলাদা ভিডিও করব। ফার্মাসি যারা এটা নিয়ে পড়তে চাও তারা অবশ্যই কমেন্ট করো, এবং ফার্মাসি নিয়ে এই বছরে কি সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কাউন্সিলিংয়ের কি ব্যাপার রয়েছে, কোন দিকে আমরা যাব, কোন কোন ইনস্টিটিউটকে আমরা মাথায় রাখবো, কারণ এই বছরে কিন্তু যে সময় কাউন্সিলিং স্টার্ট হয়েছিল সেই সময় কিন্তু শুধুমাত্র বিটেক করা হয়েছিল, সেখানে কিন্তু বি ফার্মাসি নেওয়া হয়নি। মানে এই জিনিসটা কিন্তু তার 2 মাস পরে গিয়ে শুরু হয়েছিল ফার্মাসি ক্ষেত্রে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা প্রচুর বিভ্রান্ত হয়েছে এবং বিভিন্ন জায়গায় অ্যাডমিশন নিয়ে রেখেছে। পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলিংয়ের সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত চলেছে, পুজোর পর পর্যন্ত। তাহলে সেই জিনিসগুলো কিন্তু অনেক হ্যারাসমেন্টের বিষয়, মেন্টালি একটা প্রেশারের বিষয়, কারণ গার্জেনরা ভাবছিল যে আমাদের যদি এটা না স্টার্ট হয়, কারণ কোনো নোটিফিকেশান দিয়ে জানানো হয়নি যে এটা পরবর্তী ক্ষেত্রে স্টার্ট হবে। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু সমস্যা তৈরি হয়েছিল এবছর, ঠিক আছে, সেই ভিডিও আমি করেছিলাম। তো যাই হোক, আমরা বেসিকে ফিরে আসি। তাহলে আমাদের এই বেসিক দুটো জিনিস আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। দেখো, সিলেবাস হিসাবে তোমরা যেটা সবাই জানো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে নর্মালি আমরা যে বইগুলো ফলো করি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, সেটা যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বিলং করি, আমি ম্যাথের যদি আমি এক্সাম্পল দিই, যেমন আমরা বেসিস করে এসএন দিয়েটা করি, তাহলে এসএন দিয়ে করছি। ফিজিক্স, কেমিস্ট্রি তোমরা যে টেক্সট বুকটা পড়ো সেই টেক্সট বুকগুলো আগে করো,
ঠিক আছে, আগে যেটা বেসিক বই সেটাকে শেষ করো, তারপরে তোমরা অ্যাডভান্স লেভেলের বইগুলোকে ইউজ করবে। ঠিক আছে, এইখানে এইটাই কিন্তু প্রপার সাজেশন। যারা র্যাঙ্ক করছে তারা একটা জিনিস মাথায় রাখবে, তারা সবসময় দেখবে এটা ইউজ করে। বেসিক বই এইটাকে কিন্তু আমরা ইগনোর করতে পারি না। ঠিক আছে, অ্যাজ এ ম্যাথেড লোক আমি এটাই সাজেস্ট করি যে এসএনডিটাকে আগে শেষ করো, তারপরে তুমি এনসিইআরটি করতে পারো, আর.ডি. শর্মা করতে পারো। ঠিক আছে, এই সমস্ত বইগুলো পরে আসছে। এবার বিভিন্ন জন বিভিন্ন বড় বড় নাম ইউজ করে, লোনির বই থেকে শুরু করে মাপার বই পর্যন্ত সমস্ত বই তারা কিনে রাখে। কিনলে হবে না, প্র্যাকটিস করতে হবে। আমাদের যে লেভেলের কোশ্চেন্স আসে ডব্লিউবিজেইতে, সেক্ষেত্রে এইটার পরে যদি আমি এইটা আর এটা করি, তারপরে আর কিছু করার দরকার থাকে না। আর বেসিকভাবে যারা মোটামুটি চাইছে 10,000-এর নিচে আমি র্যাঙ্ক করে যাব, তাহলে এইটা করে সে যদি মোটামুটি তার কনসেপ্ট ক্লিয়ার থাকে, সে এনাফ যে তার 5,000-এর নিচে র্যাঙ্ক চলে আসে। যার মাথা ভালো, তাহলে সে সেটাকে করে নিতে পারবে। এর সাথে তো প্র্যাকটিস সেট আছেই। কারণ আমাদের কি জিনিসটা দরকার, যে ধরো আমি একটা সিলেবাসকে কমপ্লিট করলাম, সিলেবাসটাকে কমপ্লিট করার পর একটা মক দিলাম। হ্যাঁ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নিয়ে মকটা দেওয়া উচিত, কারণ দেখার জন্য যে আমি প্রিভিয়াস ইয়ার থেকে কতটা অ্যাটেম্প করতে পারছি কি পারছি না। তাহলে সেখানে গিয়ে দেখতে হবে আমার যে জায়গাগুলো আটকাচ্ছে সেটা আমার বইয়ের মধ্যে ছিল না বইয়ের বাইরে ছিল। যদি বইয়ের বাইরে হয়, কোন পোর্শনটা বইয়ের বাইরে ছিল, সেই কনসেপ্টটাকে নিয়ে সেটাকে ইউজ করা। তাহলে কী হলো না, টাইমটা আমার বেঁচে গেল। ঠিক আছে, টাইমটা অনেক কম্প্যাক্ট হয়ে গেল। তো সেই জায়গাগুলো কিন্তু অনেক বেশি জোর দেওয়া যাবে। তার ফলে কি প্র্যাকটিস বাড়িয়ে আমরা তার ফ্রিকোয়েন্সিটাকে বাড়াতে পারি, তার এফিসিয়েন্সিটাকে বাড়াতে পারি, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম হতে পারে। তাহলে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। সেম জিনিস আমরা ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রেও করতে পারি। এবার যদি আমরা মার্কস ডিভিশনে আসি, তোমরা সবাই জানো যে টোটাল 200 মার্কসের আমাদের যে এক্সাম হচ্ছে, তার মধ্যে 100 মার্কস নিচ্ছে ম্যাথ আর 100 মার্কস নিচ্ছে ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। তার মানে ম্যাথের এখানে ইম্পর্টেন্সটা খুব বেশি, ম্যাথের নাম্বারের উপর ডিপেন্ড করে। তাহলে আমাদের কি হচ্ছে না, আমাদের বিটেকের র্যাঙ্ক আসছে। তাই জন্য ম্যাথ এখানটায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাই জন্য 100 মার্কসের এই ম্যাথ আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি এটা 50 হলো, এটা 50 হলো। এবার মার্কস ডিভিশনে একটা মজাদার বিষয় রয়েছে। মার্কস ডিভিশনে কীরকম রয়েছে, তাহলে তুমি তো পাচ্ছ টোটাল 100 মার্কস, যার মধ্যে তোমার কি হচ্ছে 75টা কোশ্চেন্স থাকছে। আমি ম্যাথের কথা বলছি। ঠিক আছে, ম্যাথের যদি কথায় আসো, তাহলে 75টা কোশ্চেন্স রয়েছে। তাহলে এই 75টা কোশ্চেন্সের মধ্যে তোমার কি হচ্ছে 50টা কোশ্চেন্স থাকে 1 নাম্বারে, তার মানে হলো 50 মার্কস, আর 25টা প্রশ্ন থাকে 2 নাম্বারের, হয়ে গেল 50 মার্কস। তাহলে এই টোটাল তোমার 100 মার্কসে। এখানে একটা মজাদার বিষয় রইল কি না, এই 25টা প্রশ্নের মধ্যে আবার ভাগ থাকে 15 + 10। তার মানে এই 15টা মার্ক, মানে 15টা কোশ্চেন যেটা 2 নম্বরের করে আছে, মানে 30 মার্ক। এইগুলো তো সব মানে নেগেটিভ তোমার অ্যাপ্লিকেবল, মানে রং অ্যান্সারের জন্য তুমি নেগেটিভ খাবে। কিন্তু এই যে 10টা প্রশ্ন আছে 10 × 2, তার মানে এই যে হয়ে গেল তোমার 20 মার্কস, এটা হলো নন নেগেটিভ। ঠিক আছে, তোমার এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। ওকে, এখানে তুমি নেগেটিভ খাবে না। তাহলে এখানে 20 নাম্বার তোমার নন নেগেটিভ থাকছে। সেমভাবে তোমার যে 50 নাম্বারের কেমিস্ট্রি আর 50 নাম্বারের ফিজিক্স, এখানে 10 এখানে 10, মানে 5টি করে প্রশ্ন। তাহলে এই 10 10 20 আর এখানে 20, এই 40 নাম্বার আউট অফ 200 সেটা কিন্তু নন নেগেটিভ কিন্তু কোশ্চেন্স থাকে, মানে নন নেগেটিভ মার্কিংয়ের কোশ্চেন্স থাকে। এই জিনিসটা কিন্তু অনেকেই জানে না, অনেকেই সেই ডিটেলসটাকে ফলো করে না। তার ফলে কি হচ্ছে, এই 40 নাম্বারটা তুমি যেটা পাচ্ছ, সেখানে তুমি অ্যাটলিস্ট ট্রাই করে আসতে পারতো। অনেকে কি হয় না, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বিশেষ করে যেটা আমরা করে থাকি, যে টেস্টের পরে গিয়ে ফর্ম ফিল আপ যখন হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে, তারপরে গিয়ে আমাদের যখন এইচএসের এক্সাম হয়ে যায়, তারপরে আমরা যে 1 মাস সময়টা পাচ্ছি, সেই সময় গিয়ে আমরা যেই প্রিপারেশান নিই বা যেই সম্পর্কে ভাবি, বা তার থেকে একটু এগিয়ে যারা রয়েছে তারা টেস্টের পর থেকে সেই জিনিসটা ভাবে, অনেকে 12-এর পর থেকে ভাবে। তাহলে এই যে সময়টা আমরা দিচ্ছি, সেই সময়টা তো অবশ্যই গিয়ে এফেক্ট ফেলবে না। হ্যাঁ, অনেকে প্রথম থেকেই ভাবছে। তাহলে এই জিনিসগুলো কিন্তু মানুষের এফেক্ট ফেলে সময়ের। হ্যাঁ, সেখানটায় তুমি যতটা বেশি সময় দেবে, ততটা বেশি জানবে, বেশি জায়গাগুলো কভার করতে পারবে। সেই জিনিসগুলো তোমার কিন্তু এখানে গুটিগত মানে জিনিস গুছিয়ে যদি নিতে পারো, তাহলে সেই গুটিগত কয়েকটা জিনিস দিয়ে তোমার কিন্তু ভালো র্যাঙ্ক আসতে পারে। ঠিক আছে, আমরা ম্যাথের আলাদা করে আমরা ক্লাস করব, ডিসকাস করব, চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করব, সেখানে কনসেপ্ট দেখব। সেগুলো আমরা এই পরবর্তী যে 4 মাস আমাদের পড়ে রয়েছে, আমরা এইচএস এবং তার সাথে ডব্লিউবিজেই দুটো জিনিস আমরা একসাথে করবো, আমার এই চ্যানেলের মাধ্যমেই করব। ঠিক আছে,
তাহলে এই গেল তোমার ম্যাথ এবং তোমার হলো ফিজিক্স কেমিস্ট্রি মার্কস ডিভিশন এবং তার সাথে সাথে বাকি যে জিনিসগুলো দরকার লাগে ডব্লিউবিজের জন্য সেটা। অনেকেই জিজ্ঞাসা করে যে বয়স কত লাগে, দেখো এরকমভাবে আপার লিমিট থাকে না, কিন্তু মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে সেখানে একটা বেশ আপার লিমিট আছে 24-25 বছর, সেটা নোটিফিকেশানে লেখা থাকে। আমি ভুল টুল হলে সেটা তোমরা নোটিফিকেশান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। এছাড়া আপার লিমিট সেরকম কিছু থাকে না, ঠিক আছে। তাহলে এই হলো তোমাদের বেসিক জিনিসগুলো। এবারে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বিটেক আর বি ফার্মাসির মধ্যে। দেখো বিটেক আর বি ফার্মাসির মধ্যে প্রথম থেকে যদি ক্লিয়ার থাকো যে আমি কোনটা নিয়ে পড়বো তাহলে খুবই ভালো হয়। এবং নর্মালি ছেলেপুলেরা কী করে যে 3টে পেপারই অ্যাটেম্প করে, ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, সেক্ষেত্রে যেটাতে ভালো নাম্বার আসে, নর্মালি তো 2টো র্যাঙ্কই আসে, তো ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি 3টেই একসাথে দেয়। অনেকে যাদের ম্যাথ নেই, বায়োলজি আছে, ফিজিক্স কেমিস্ট্রি আছে, তারা শুধুমাত্র সেকেন্ড পেপারটা দিতে যায়, কারণ একটা দিনে 2টো পেপার হয়। ফার্স্ট হাফে হয়ে যায় ম্যাথ এবং সেকেন্ড হাফে হয়ে যায় ফিজিক্স এবং কেমিস্ট্রি। ফার্স্ট এবং সেকেন্ড হাফের মধ্যে একটা সময়ের ব্যবধান থাকে যে তুমি হলে গেলে তারপরে পেন অন পেপারে পরীক্ষা হয়, তারপরে তুমি বেরিয়ে আসবে, আবার সেকেন্ড হাফে যাবে। আমাদের ডব্লিউবিজেইতে এই জিনিসটা হচ্ছে। এবং তার সাথে সাথে তোমাদের যে প্র্যাকটিসগুলো সেগুলো কিন্তু যে কোনো ধরনের বই থেকে হ্যাপাজেটলি করো না। তোমরা আগে কি করবে, সিলেবাসটাকে কমপ্লিট করো। যে টপিকগুলো তোমরা করতে চাইছো সেই টপিকগুলোকে আগে মার্ক আউট করো, ঠিক আছে। যে আমার ধরো যে 11 এবং 12 মিলিয়ে যে অঙ্কের চ্যাপ্টারগুলো রয়েছে সেই জিনিসগুলোকে মার্ক আউট করো। সেই মার্ক আউটের মধ্যে যে জিনিসগুলো আমার পক্ষে আসছে, মানে আমার সেগুলো সুবিধা আছে সেগুলো করার জন্য, সেইগুলোকে দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সে কী এসছে, ঠিক আছে। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর ডিপেন্ড করে যাওয়াটা উচিত না, কিন্তু প্রিভিয়াস ইয়ারটাকে তুমি ছেড়েও কিছু করতে পারবে না। তাই জন্য তুমি আগে প্রিভিয়াস ইয়ারটাকে দেখে একটা নলেজ গেইন করতে পারো যে ধরনের প্রশ্নগুলো আছে সেইগুলোকে আমি অ্যাটেম্প করতে পারছি কিনা। তাহলে এটা প্যারালালি চলবে। ধরো তুমি এইচএসের জন্য একটা চ্যাপ্টার করছো, ধরো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট করছো বা সেট রিলেশন করছো, তাহলে সেইটা থেকে যখন আমার চ্যাপ্টারটা প্র্যাকটিস করছি তখন আমার সেটা দেখিব যে এইচএসের প্রিভিয়াস ইয়ারেরগুলো কী এসেছিলো এবং ডব্লিউবিজের প্রিভিয়াস ইয়ারে কী এসেছিলো। তো দুটোই একসাথে করলে আমার মনে হয় যে সময়টা আলাদা করে তোমাকে অতিবাহিত করতে হবে না। তাহলে এইটাও হয়ে গেল। আর তখন যেই জন্য প্র্যাকটিস করছি তখন কিন্তু আমাদের অলরেডি এইচএসের জন্য সেই জিনিসগুলো হয়ে গেল। কারণ এমসিকিউ সলভ করা, তাহলে সেই জিনিসগুলো আমাদের দেখতে হবে যে এমসিকিউ শুধু দিয়ে দিলেও মানে ছোটো তাড়াতাড়ি অ্যান্সার হয়ে যাবে সেগুলো না, অনেক কনসেপচুয়ালি কোশ্চেন যেইতে বলে সেইগুলো। এবার যদি কেউ একটু অ্যাডভান্সে গিয়ে ডব্লিউবিজেই ছেড়ে দিয়ে যেই মেন মানে যেই জন্য দেখে, তাহলে মেন্সের জন্য যেই মেন্সের জন্য, তাহলে সেক্ষেত্রেও সে সেগুলোকে করতেই পারে, ঠিক আছে। সেই জন্যই আমি তাদেরকে প্রেফার করলাম যে আর.ডি. শর্মা। কারণ আর.ডি. শর্মা যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য যে একটা বেসিক বই দে, সেরকম আর.ডি. শর্মা হয়ে গেল একটা বেসিক বই বা খুব ভালো বই। কারণ ওর যে ভলিউমগুলো রয়েছে, ভলিউমে যারা দেখে থাকবে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, যারা অন্য বোর্ডে রয়েছে সিবিএসসি বা আইসিএসসি, তারা অনেকেই এটা ইউজ করে বা বেশিরভাগ জনই ইউজ করে। তাহলে দেখবে ভলিউমগুলো আলাদা আলাদা করা আছে, প্রতিটা সেকশন আলাদা করা আছে, প্রতিটা সেকশানে এক্সাম্পল দিয়ে এক্সারসাইজ করা রয়েছে, সুতরাং ওখানে অনেক বেশি সেটাকে ডিটেলে ডিসকাস করেছে। তাই জন্য ওটা তোমরা থরলি যদি ফলো করো তাহলে আর কোনো জায়গায় আটকাবে না বা কনসেপ্ট কোনো সমস্যা হবে না। তাহলে এসএন দে, এনসিআরটি, আর.ডি. শর্মা এর বাইরে গিয়ে বেশি বড় বড় নামের বই আমরা কিনতেই পারি, সেক্ষেত্রে আমরা কতটা প্র্যাকটিস করবো সেটা ডিপেন্ড করে, ঠিক আছে। কারণ সবাই সেই সব জিনিসগুলো করে না, মেজরিটি স্টুডেন্টের জন্য বলছি, কিছুজন স্টুডেন্ট সেগুলোকে অবশ্যই করে, তো কিন্তু মেজরিটি স্টুডেন্ট কী করছে সেটাকে আমাকে মাথায় রেখে সেই কথাগুলো বললাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো গেল। ফার্মাসির ক্ষেত্রে যদি যাও তাহলে তোমাদের সেই ম্যাথের ক্ষেত্রে খুব একটা নজর দেওয়ার দরকার নেই। যদি কারো ফার্মাসির র্যাঙ্ক ভালো চাই তাহলে সে অবশ্যই কি করতে পারে, ফিজিক্স কেমিস্ট্রিকে ফলো করতে পারে। কিন্তু কারো যদি মনে হয় যে যাদবপুর ইউনিভার্সিটিতেই আমি করবো, তাহলে তোমার জিএমআর র্যাঙ্ক ভালো করার জন্য ম্যাথ করতেই হবে, আদারওয়াইজ একটাই কলেজ পড়ে রয়েছে। আর এই জিনিসটা প্রথম থেকে বলে রাখছি যে এই যে সমস্যার কথা, এইটা নিয়ে প্রথম থেকে বিভ্রান্ত হবে না। ফার্মাসি স্টুডেন্টদেরকে বিশেষ করে বলছি, যারা আর্কিটেকচার নিয়ে করতে চাও তারা অবশ্যই, অনেকেই থাকে যে এই জিনিসটা জানে না, আমি বারবার বলে দিচ্ছি যে তারা কিন্তু নাটা যেন ক্লিয়ার থাকে, যে ন্যাশনাল যে এলিজিবিলিটি টেস্ট হয় আর্কিটেকচারের জন্য সেইটা তোমার যেন সেইটা ক্লিয়ার থাকে, সেইটা তোমাদেরকে পরীক্ষাটা কিন্তু দিতে হবে। তারপরে তুমি ওয়েস্ট বেঙ্গলে বি আর্কিটেকচারে তুমি র্যাঙ্ক পাচ্ছ, সেটা দিয়ে তুমি অ্যাডমিশন নিতে পারবে। সুতরাং অনেকেই এই নাটাটা জানে না, এই জিনিসটা কী সেটা কি এটা জানে না। কারো যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে কমেন্ট করবো, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। তাহলে এই যে 3টে জিনিস আমি তোমাদেরকে বলে দিলাম, এছাড়াও আলাদা আলাদা করে যে মেরিন ইঞ্জিনিয়ারিং, ডেয়ারি ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত জিনিসগুলো আছে সব এটার মধ্যে ইনক্লুড, আলাদা করে কিছু করতে হবে না। তোমরা আপাতত মাথায় বিটেক, বি ফার্মাসি, বি আর্কিটেকচার এইটাই মনে রাখবে, এই জিনিসগুলো থাকবে। কলেজ প্রেফারেন্স পরে হবে, সেইটা নিয়ে অনেক সময় পড়ে রয়েছে, আগে তোমরা সময় অতিবাহিত করো যে তোমাদের
যে সিলেবাসটা কমপ্লিট করা এবং মক দাও, প্র্যাকটিস করো, সেক্ষেত্রে কতটা নাম্বার আসে সেগুলোকে তোমরা দেখো। আগে থেকে এইটার ভালো ওইটার খারাপ ওইটা এখন চিন্তা করার এগুলো কিছুই নেই, সেই জন্য আমি এগুলোকে আগে থেকেই মেনশান করলাম না এবং তোমাদেরকে সাবধান করে দিলাম। তো এইটুকুনি বলা ছিল, কিছু যদি বাদ চলে যায় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আমি সেগুলোকে বলে দেবো। টেক এবং বি ফার্মাসি সেপারেট ভিডিও আসবে, সেখানে প্রতিটা সাবজেক্টের ডিটেলস নিয়ে আলোচনা করব এবং তার ভালো দিক খারাপ দিক সমস্ত আলোচনা করব। এবং তার সাথে সাথে এবার থেকে প্রতিদিন তোমাদের এইচএসের জন্য এবং ডব্লিউবিজির জন্য সেপারেট ম্যাথের ভিডিও থাকবে। তোমরা অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, গুড বাই।